একদিন বিকেলবেলা ঝড় উঠল। আজ যেমন ঝড় উঠেছিল তেমনি। আমরা দৌড়ে জানালা বন্ধ করে বাড়ির মধ্যে বসে রইলুম। বাড়ির উপর বারবার বাজ পড়তে লাগলো। আমি খাটের উপরে বসেছিলুম। তারপর কি হলো জানি না। বাংলাদেশের নরম মাটি শেষ হয়ে যেখানে ছোটনাগপুরের পাথুরে কঠিনতা শুরু হয়েছে, সেখানে একটা ছোট রেল স্টেশন ঘিরে ২-৪টি লোকালয়। বেশিরভাগ ট্রেন এখানে থামে না, হুইসল বাজিয়ে টিটকারি দিতে দিতে চলে যায়। ২-১টা অতি মন্থর যাত্রী ট্রেন থামে আর মালগাড়ি থামে। জায়গাটার পরিবেশ অত্যন্ত নিঝুম। যে ২-৪টি মানুষ এখানে জীবনযাত্রা নির্বাহ করে তাদের প্রকৃতিও নিঝুম। লোকগুলোকে দেখলে মনে হয় তারা এইমাত্র ঘুম থেকে উঠেছে কিংবা এখনই ঘুমিয়ে পড়বে। স্টেশন থেকে আধ মাইল দূরে একটা ছোট্ট নিস্তরঙ্গ নদী আছে। সেটিও যেন ঘুমের ঘোরে চলতে চলতে পাথরের উপর ঝিমিয়ে পড়েছে। পূর্ব বা পশ্চিম দিক থেকে ট্রেন এসে স্টেশনে থামলে মাত্র ২-১টা গ্রাম্য যাত্রী ভারী লটবহর নিয়ে গাড়ি থেকে নামে। তারপর লটবহর মাথায় তুলে দিগন্তে বিলীন হয়ে যায়। স্টেশন থেকে যে পথটি অসমতল দিগন্তের দিকে চলে গেছে তার কোনো নির্দিষ্ট গন্তব্যস্থান আছে বলে মনে হয় না। মনে হয় এই পথে কিছুদূর গেলেই দেখা যাবে পাথরের কোনো এক ফাটলের মধ্যে ঢুকে পথটি পাহাড়ি ময়াল সাপের মতো কুণ্ডুলি পাকিয়ে ঘুমোচ্ছে। ঘুমনগরীর রাজকুমারীর দেশ, কেবল রাজকুমারীর খোঁজ কেউ জানে না। একদিন চৈত্র মাসের বিকেল বেলায় পূর্ব দিক থেকে একটা অতি মন্থর যাত্রী গাড়ি এসে স্টেশনে থামল। একটা মাত্র যাত্রী গাড়ি থেকে নামল। ভদ্র শ্রেণীর বাঙালি যুবক, সঙ্গে অনেক লটবহর, একটা তোরঙ্গ, 2টা কাঠের বাক্স, 2টা পরিপুষ্ট চটের বোরা, একটা স্থূল হোল্ডল, একটা ইমি কুকার। গাড়ির অন্য যাত্রীদের সাহায্যে মালগুলো নামাবার সঙ্গে সঙ্গে গাড়ি ফোঁস-ফোঁস শব্দে অসন্তোষ প্রকাশ করতে করতে চলে গেল। যুবকের চেহারা শৌখিন গোছের, লম্বা রোগা গরম, মাথার চুল ঢেউ খেলানো, কানের মূল পর্যন্ত জুলপি নেমে এসেছে, পাতলা গোঁফ, চোখে ধোঁয়াটে কাচের চশমা। বয়স আন্দাজ 23-24। যুবক এদিক ওদিক চেয়ে যখন কাউকে দেখতে পেল না, তখন সে স্টেশন মাস্টারের ঘরে দরজার কাছে গিয়ে দাঁড়াল। স্টেশন মাস্টার মাঝবয়সী হিন্দুস্থানি। ট্রেন পাশ করিয়ে দিয়ে তিনি ইজি চেয়ারে লম্বা হয়ে আরেকবার ঝিমানোর চেষ্টা করছিলেন। এমন সময় যুবককে দেখে সোজা হয়ে বসলেন এবং চোখে চশমা পরলেন। মোটা কাচের ভেতর দিয়ে তার চোখের বিস্ময় আরো বড় আকারে দেখা দিল। এই স্টেশনে এই শ্রেণীর যাত্রী তিনি বেশি একটা দেখেননি। যুবক বলল, আচ্ছা, স্টেশনে কুলি দেখছি না, কুলি কোথায়? স্টেশন মাস্টার উঠে এসে দরজার কাছে দাঁড়ালেন এবং আরো কিছুক্ষণ বড় বড় চোখে যুবককে নিরীক্ষণ করলেন। কিন্তু যুবকের প্রশ্নের উত্তর তিনি দিলেন না, কারণ উত্তর দিতে হলে বলতে হয় স্টেশনের একমাত্র কুলি স্টেশন মাস্টারের হুকুমে গাছের তাল গাছে চড়ে তারির ভার পাড়তে গেছে।
তিনি পাল্টা প্রশ্ন করলেন, আপনি কোথায় যাবেন? যুবক বলল, কাছেই বাজপড়া বাংলো আছে, সেখানে। স্টেশন মাস্টারের চোখ বিস্ফারিত হয়ে এবার চশমার কাঁচকেও ছেড়ে গেল। তিনি কিছুক্ষণ স্তম্ভিত হয়ে রইলেন, তারপর বললেন, বাজপড়া বাংলো? মোহনলাল শেঠের কুঠি? এখানে তো কেউ নেই, তালা লাগানো। যুবক পকেট থেকে চাবি বের করে বলল, এই যে বাড়ির চাবি। মোহনলাল আমার বন্ধু, আমাকে তার বাংলোয় থাকতে দিয়েছেন। স্টেশন মাস্টারের গলায় হঠাৎ যেন ব্যাঙ ডেকে উঠল। আপনি ওখানে থাকবেন না? যুবক ভ্রু তুলল। থাকবো না কেন? স্টেশন মাস্টার ঘরের বাইরে আসলেন, সন্তর্পণে প্ল্যাটফর্মের চারদিকে চাইলেন, তারপর ষড়যন্ত্রকারীর মতো গাঢ় নিম্নস্বরে বললেন, ও বাংলোয় যাবেন না। সে কি? কেন? ও বাংলোয় দেউ আছে। যুবকের ঠোঁটের কোণে একটু হাসি দেখা দিল। দেও মানে ভূত? স্টেশন মাস্টার ঘাড় নেড়ে সম্মতি জানালেন। যুবক হেসে উঠল। ভালোই হলো, একজন সঙ্গী পাওয়া যাবে। স্টেশন মাস্টার এবার গম্ভীর হয়ে গেলেন। যে অর্বাচীন ভূত প্রেত নিয়ে তামাশা করে তাকে সদুপদেশ দিতে যাওয়া পণ্ডশ্রম। তিনি হাত বাড়িয়ে বললেন, আপনার টিকিট? যুবক টিকিট বের করে দিল। স্টেশন মাস্টার টিকিট পরীক্ষা করলেন, তারপর টিকিট পকেটে রেখে নির্লিপ্ত কণ্ঠে বললেন, কুলি জরুরি কাজে বাইরে গেছে। আপনার যদি মোটে দরকার থাকে স্টেশনের বাইরে যান, সামনেই মুদির দোকান আছে, সেখানে লোক পাবেন। যুবক বাইরে গিয়ে মুদির দোকান পেল। দোকানটি একাধারে মুদির এবং ময়রার দোকান। একদিকে চাল, ডাল, মশলা, অন্যদিকে লাড্ডু, মিঠাই, পাকুড়া। ময়রা দোকানে বসে পাকোড়া ভাজছিল এবং দুজনের সঙ্গে আস্তে আস্তে কথা বলছিল। যুবককে দেখে সে চমকে উঠল। তারপর যুবকের সব কথা শুনে এবং তার ইচ্ছা জানতে পেরে তাদের চোখ একেবারে স্থির হয়ে গেল। ভূতের বাড়িতে মানুষ থাকবে? এত বড় বুকের পাটা! যুবক বলল, আগে আমার একটা মুটে চাই। যা হোক, মোট বহনের প্রস্তাবে মুদি আপত্তি করল না, বরং 1 টাকা মজুরির লোভে সবাই প্ল্যাটফর্মে এসে মালপত্র মাথায় তুলে নিল। যুবক লক্ষ্য করল, বাজপড়া বাড়ির উদ্দেশ্যে বেরোবার সময় মুদির নিজের দোকান থেকে কিছু মিষ্টি ও তেলে ভাজা পুটুলি করে নিল। যুবক মোটবাহীদের সঙ্গে চলতে চলতে জিজ্ঞাসা করল, সঙ্গে খাবার নিলে যে? বাজপড়া বাড়ি কি অনেক দূর? মুদি বলল, জি না, কাছেই। খাবার নিলাম দেওকে চড়াবো বলে। যুবক বলল, ও, ভূতকে খেতে দেবে? খাসা ভূত তো, পিন্ডি খায় না, তেলে ভাজা খায়। জি, আমরা সবাই পালা করে ভোগ দিই। ভোগ না দিলে কি হয়? তা কি বলা যায় হুজুর? ঘরে আগুন লেগে যেতে পারে। মুদির একজন সাথী বলল, ভূত আজ পর্যন্ত কারোর ঘরে আগুন লাগায়নি হুজুর, কিন্তু একদিন খাবার না পেলেই কারোর না কারোর ঘরে ঢুকে খাবার খেয়ে আসে, ফেলনা ছড়িয়ে নষ্ট করে। তাই আমরা ব্যবস্থা করেছি, যার যেদিন পালা সে সেদিন মুদি ভাইকে 4 পয়সা দেয়, মুদি ভাই দেওকে খাবার দিয়ে আসে। ভূতকে তোমরা কেউ দেখেছো? শুরুর দিকে কেউ কেউ ছায়ামূর্তি দেখেছিল, এখন আর দেখা যায় না। ভূত যে বাজপড়া বাড়িতেই থাকে তা জানলে কি করে? বাড়িতে বাজ পড়ার কিছুদিন পর থেকেই ভূতের আবির্ভাব হয়েছে। আর সে আছে 10 বছরের কথা। যারা এই বাজপড়ায় মরে গেছিল তাদের একজন ভূত হয়ে এখানে আছে। বাজপড়া বাড়ির একটা ইতিহাস আছে। 15-16 বছর আগে মদন শেঠ নামক একজন ধনী ব্যবসায়ী অর্থ উপার্জনের ক্লান্তি বিনোদনের জন্য নির্জন জায়গায় এই বাড়ি বানিয়েছিলেন। তিনি বছরে 2-1 বার এসে বাড়িতে থাকতেন। বাড়ি খালি থাকলে তার ব্যবসায়ের অংশীদার নিধিরাজ মল্লিকও মাঝে মধ্যে আসতেন। একবার বছর 10 আগে নিধিরাজ এসে এখানে বাস করছিলেন। সঙ্গে স্ত্রী ও কম বয়সী পুত্রকন্যা ছিল। গ্রীষ্মকাল। হঠাৎ একদিন কালবৈশাখীর ঝড় দেখা দিল।
সে কি প্রচণ্ড ঝড়, সঙ্গে বজ্রপাত। ঝড়ের দাপট চলল বেশ কিছুক্ষণ। ঝড় থামলে দেখা গেল বাড়ির মাথায় বাজ পড়েছে। নিধিরাজ মল্লিক ও তার পরিবারের কেউই জীবিত নেই। খবর পেয়ে বাড়ির মালিক মদন শেঠ যখন এসে পৌঁছলেন, তখন অধিকাংশ মৃতদেহ শেয়ালে টেনে নিয়ে গেছে। মদন শেঠ সেই যে বাড়িতে তালা লাগিয়ে চলে গেছেন, আর বাড়িতে আসেননি। তারপর মদন শেঠের মৃত্যু হয়েছে। তার পুত্র মোহনলাল এখন বাড়ির মালিক। সেও এখন পর্যন্ত বাড়িতে আসেনি। শুধুমাত্র বন্ধুকে বিপদ থেকে উদ্ধার করবার জন্যই তাকে বাড়িতে থাকতে দিয়েছে। আমাদের গল্পের যুবকই মোহনলালের সেই বন্ধু। এবার যুবকের অজ্ঞাতবাসের ইতিহাস এখানে বলা যেতে পারে। যুবকের নাম গৌরমোহন সাহা। বড় ব্যবসাদারের একমাত্র সন্তান হয়েও সে যখন ছবি আঁকতে শুরু করল, তখন তার পিতৃদেব মনের দুঃখে ইহজগৎ ত্যাগ করলেন। বাড়িতে রইলেন গৌরমোহন ও তার সৎমা শশীমুখী। শশীমুখী সৎমা হলেও গৌরমোহনকে অত্যন্ত ভালোবাসতেন। তার নিজের পুত্রকন্যা ছিল না। তিনি তাকে পৈতৃক ব্যবসায় নিযুক্ত করবার চেষ্টা করেছিলেন, কিন্তু সে ছবি আঁকতে লাগল। ছেলের ইহকাল পরকাল নষ্ট হয়ে যাচ্ছে দেখে শশীমুখী তার বিয়ের আয়োজন করলেন। কারণ পুরুষের মন সংসার ধর্মে আকৃষ্ট করার জন্য বিয়েই সর্বশ্রেষ্ঠ উপায়। শশীমুখী তার ভগিনীর দেবরের কন্যার সাথে বিয়ের সম্বন্ধ করলেন, কিন্তু গৌরমোহন তার মায়ের সমস্ত চেষ্টা ব্যর্থ করে দিয়ে একমনে ছবি এঁকে চলল। শশীমুখী কিন্তু হাল ছাড়বার পাত্রী নয়। কন্যার রূপ যৌবনের বর্ণনা শুনে যখন গৌরমোহন রাজি হল না, কন্যাকে নিজের চোখে দেখেও যখন সে তার সিদ্ধান্তে অটল রইল, তখন শশীমুখী যুক্তিতর্কের পথ ছেড়ে আরো জোরদার রাস্তা বের করলেন। একদিন গৌরমোহনকে বললেন, পরশু রবিবারে ওরা তোমাকে আশীর্বাদ করতে আসবে। সব ঠিক হয়ে গেছে, আর দেরি করা চলবে না। নোটিশ নয়, সমন নয়, একেবারে গ্রেপ্তারি পরোয়ানা। গৌরমোহনের মাথায় আকাশ ভেঙে পড়ল, কিন্তু সে মায়ের সঙ্গে কখনো তর্ক করে না। তার কথার অবাধ্য হবার মতো রুক্ষতাও তার চরিত্রে নেই। একান্ত অসহায়ভাবে সে ছুটে গেল তার প্রাণের বন্ধু মোহনলালের কাছে। মোহনলাল গৌরমোহনের সমবয়সী হলেও বিবাহিত এবং বিষয়বুদ্ধি সম্পন্ন যুবক। সে গৌরমোহনকে সৎ পরামর্শ দিল, বুঝিয়ে দিল যে পালিয়ে গেলে মাতৃ আজ্ঞা লঙ্ঘন করা হয় না। কিছুদিন অজ্ঞাতবাসে থাকলেই মাতৃদেবী ধাতস্থ হবেন। এরপর গৌরমোহন আর নিজের বাড়িতে যায়নি। বাজপড়া বাড়ির চাবি নিয়ে অজ্ঞাতবাসে বের হয়ে পড়েছে। অবশ্য বাড়িটার যে ভৌতিক দুর্নাম আছে তা সে আগে থেকে জানত না। জানলেও বোধহয় তার পরিকল্পনার কোনো পরিবর্তনও হতো না। 15 মিনিট পর লটবহর নিয়ে গৌরমোহন বাজপড়া বাড়ির সামনে গেল। জীর্ণ ভাঙাচোরা পাঁচিল ঘেরা বিঘাখানিক জায়গা শুষ্ক আগাছায় ভরা। তার মাঝখানে ছোটখাটো একতলা একটা বাড়ি। প্রবেশপথের ফটক অদৃশ্য হয়ে গেছে, শুধুমাত্র দুটো থাম দাঁড়িয়ে আছে। থামের দুই পাশে ঝাঁকড়া দুটো পাকুড় গাছ তোরণের মতো প্রবেশপথের উপর ঝুঁকে রয়েছে। এই তোরণের ভেতর দিয়ে 30-40 গজ পেছনে বাড়িটি দেখা যায়। ফটকে প্রবেশ করার পূর্বে মুদি খাবারের পুটুলি পাকুড় গাছের ডালে টাঙিয়ে দিল। গৌরমোহন বলল, ভূত বুঝি ওই গাছে বসে খানাপিনা করে? মুদি উত্তর দিল না। ভূতের আস্তানায় দাঁড়িয়ে ঠাট্টাই আর কি করা তার নিরাপদ মনে হল না। তারপর বাড়ির দিকে চলতে চলতে গৌরমোহন লক্ষ্য করল, ফটক থেকে শুরু করে বাড়ি পর্যন্ত আগাছার ভিতর দিয়ে অস্পষ্ট একটা পায়ে হাঁটা পথের চিহ্ন গেছে। কঠিন মাটির উপর কোনো দাগ নেই, শুধু শুকনো আগাছা দুই পাশে একটু সরে গিয়ে যেন যাতায়াতের পথ ছেড়ে দিয়েছে। এ বাড়িতে কেউ থাকে নাকি? মুদি চোখ কপালে তুলল। কে থাকবে হুজুর? কারা তো সাহস! চোর ডাকাত? এ দেশে মানুষই নেই। যারা আছে
তাদের পয়সা নেই, চোর ডাকাত কি জন্যে আসবে? আমরা 20 বছরের মধ্যে চোর ডাকাতের নাম শুনিনি। গৌরমোহন ভাবল হয়তো শিয়াল কুকুর এদিক দিয়ে যাতায়াত করে। আরো কিছু দূর এগিয়ে গিয়ে দেখল অস্পষ্ট পথটা বাড়ির সদরে না গিয়ে বাড়ির পাশ দিয়ে পিছন দিকে চলে গেছে। সদর দরজায় মরিচা ধরা তালা লাগানো। কিছুক্ষণ চেষ্টা করবার পর তালা খুলে গেল। গৌরমোহন বাড়ির মধ্যে প্রবেশ করল। সে ভেবেছিল অনেক কালের অব্যবহৃত বাড়ির মেঝে পুরু হয়ে ধুলো জমে থাকবে। ঘরের কোনায় কোনায় ময়লা মাকড়সার জাল ধুলোর ভারে ঝুলে পড়বে। সে মনে মনে ভেবেই রেখেছিল কুলিদের আরো কিছু পয়সা দিয়ে অন্তত একটা ঘর পরিষ্কার করিয়ে নেবে। কিন্তু এ কি, ঘরের মেঝে চকচক করছে, কোথাও একটু অপরিচ্ছন্নতার চিহ্ন নেই, যেন অতিথি আসার প্রত্যাশায় কেউ সবকিছু ঝেড়ে মুছে পরিষ্কার করে রাখছে। গৌরমোহন অন্য ঘরগুলিতে গিয়ে দেখল বসবাসের জন্য 4টি ঘর, তাছাড়া রান্নাঘর, স্নানের ঘর ইত্যাদি রয়েছে। সবকিছুই ঝাড়ামোছা, ব্যবহারের জন্য একেবারে প্রস্তুত। বাড়ি বহুকাল বন্ধ থাকলে দূষিত বায়ুর যে অস্বাস্থ্যকর স্যাঁতস্যাঁতে গন্ধ পাওয়া যায় তা একেবারে নেই। বরং যে গন্ধটা গৌরমোহনের নাকে আসলো তা এই বাড়ির পক্ষে বড়ই বিস্ময়কর। মানুষের গন্ধ। যে বাড়িতে সর্বদা মানুষ বাস করে সে বাড়ির বাতাসে সহজ স্বাভাবিক একটা গন্ধ আছে, তা আমরা পাই না, রূপকথা রাক্ষসেরা মনে হয় পায়। এই সেই গন্ধ। কিন্তু এ গন্ধ এ বাড়িতে আসলো কোথা থেকে? বাড়ির দরজায় তালা লাগানো ছিল। গৌরমোহনের গায়ে হঠাৎ কাটা দিল। তা ভয়ের রোমাঞ্চ নয়, স্বাভাবিক স্নায়বিক প্রতিক্রিয়া। মনকে শক্ত করে সে বাইরে ফিরে আসলো। মুদি ও তার সঙ্গী 2 জন লটবহর নামিয়ে অপেক্ষা করছিল। গৌরমোহন তাদের মজুরি দিল। মুদি বলল, হুজুর, আপনার রাতে খাওয়ার কি ব্যবস্থা হবে? যদি হুকুম করেন গরম গরম পুরি তরকারি এনে দিতে পারি। গৌরমোহন বলল, না, আজ রাতে আমার কিছু দরকার হবে না। আমার সঙ্গে যা আছে তাতেই চলে যাবে। যদি কিছু দরকার হয় কাল সকালে তোমার দোকানে যাব। জি হুজুর। মুদি সঙ্গীদের নিয়ে চলে গেল। তারা চলে যাবার সঙ্গে সঙ্গে গৌরমোহনের মনে হলো এই বাজপড়া বাড়িতে সে একা, একেবারে একা। সে নিজেকে বুঝালো একা থাকবার জন্যই তো সে এখানে এসেছে। সে নিজে নিজের জন্য রান্না করবে, খাবে, ঘুমোবে, আর মনের সুখে ছবি আঁকবে। সবসময় বিয়ে কর বিয়ে কর এই তাগাদা তার আর শুনতে হবে না। গৌরমোহন বাড়ির বাইরে আসলো। এককালে মনে হয় বাড়ি ঘিরে ফুলের বাগান ছিল, এখন বাগানের চিহ্ন মাত্র নেই। বর্ষার জল পেয়ে যে আগাছা প্রতি বছর জন্মগ্রহণ করে তাও এখন রোদে পুড়ে খড় হয়ে গেছে। সেই খড়ের ভেতর দিয়ে অস্পষ্ট পায়ে হাঁটা পথের ইশারা। গৌরমোহন সেই ইশারা অনুসরণ করে বাড়ির পিছন দিকে চলল। ওদিকটা এখনো দেখা হয়নি। পথটি বাড়ির পাশ দিয়ে গিয়ে পিছনে খিড়কির দরজার কাছে শেষ হয়েছে। গৌরমোহন দরজা ঠেলে দেখল ভিতর থেকে বন্ধ। তারপর সে পিছন দিকে ঘাড় ফিরিয়ে একেবারে অবাক হয়ে গেল। পিছন দিকে পাঁচিল নেই, তার পরিবর্তে চওড়া সিঁড়ি ধাপে ধাপে নেমে গেছে। যেখানে সিঁড়ি শেষ হয়েছে সেখানে স্বচ্ছ শীর্ণ একটা নদী পাহাড়ি মেয়ের মতো শুয়ে আছে। উপরে শিলাপাথরের ঢালু পাড়। বাড়ির পেছন দিকে লুকানো এই দৃশ্যটি দেখে গৌরমোহন মুগ্ধ হয়ে তাকিয়ে রইল। চারিদিকের পাথরের শুষ্কতার মাঝখানে দৃশ্যটি যেন আরো শান্তিময় হয়ে উঠেছে। গৌরমোহন ঘাটে গিয়ে দাঁড়ালো। তার শিল্পী চোখ চারিদিকে ফিরে দৃশ্যটি রস গ্রহণ করল। তারপর সে জুতা খুলে
ঘাটের নিচে সিঁড়িতে গিয়ে পা ডুবিয়ে দাঁড়ালো। কি ঠান্ডা জল! রক্তবর্ণ সূর্যের ভয়ে বাতাসের সমস্ত শীতলতা যেন এই জলের মধ্যে আশ্রয় নিয়েছে। সে নত হয়ে মুখে চোখে জল দিল। মনে মনে ঠিক করল কাল সকালে উঠেই নদীতে স্নান করবে। ঘাট থেকে ফিরবার পথে গৌরমোহন আবার পথের অস্পষ্ট রেখা দেখতে পেল। আসার সময় খেয়াল করেনি ঘাট থেকে খিড়কি পর্যন্ত রেখা রয়েছে। সে একটু বিমনা হল। শিয়াল কুকুরের পায়ের দাগ। শিয়াল কুকুর সদর দরজায় আসে কেন এবং সেখান থেকে ঘাটেই বা যায় কি জন্য? গৌরমোহনের অন্যমনস্ক মনে কোনো প্রশ্ন জাগল না। সূর্য অসম দিগন্ত রেখায় স্পর্শ করেছে। এদিক ওদিক ঘুরতে ঘুরতে গৌরমোহন আবার বাড়ির সামনের দিকে উপস্থিত হল। হঠাৎ একটা কথা মনে পড়ে যাওয়ায় সে আবার দ্রুত পায়ে ফটকের দিকে চলল। ফটকের পাকুর গাছের নিচে ছায়া ছায়া হয়ে এসেছে। যেখানে গাছের ডালে খাবারের পুটুলি টাঙিয়ে রেখেছিল, গৌরমোহন সেখানে গিয়ে দাঁড়ালো। দেখল পুটুলি অদৃশ্য হয়েছে। বাড়িতে আসবাবপত্র কিছুই ছিল না, কিন্তু গৌরমোহনের মনে পড়ল একটা ঘরে সে একটা লোহার খাট দেখেছে। গৌরমোহন হোলডল টেনে বিছানা পেতে নিল। বিছানা বালিশ সবই নতুন। বন্ধু মোহনলাল জোগাড় করে রেখেছে। আজ লটবহর খুলে সব জিনিসপত্র বের করবার প্রয়োজন নেই, কিন্তু কিছু কিছু জিনিস আজ রাতেই প্রয়োজন হবে, যেমন লণ্ঠন, মোমবাতি, স্টোভ ইত্যাদি এবং বিছানা। স্টোভ জ্বালিয়ে সে চায়ের জল চড়িয়ে দিল। এক পেয়ালা জল গরম হতে বেশি সময় লাগবে না। ইতিমধ্যে হ্যারিকেন লণ্ঠনটি জ্বালল সে। স্টোভের ছোট্ট নীলকমলটির পাশে পিতবর্ণ একটা বুদবুদ ফুটে উঠল। ঘরের অন্ধকার গাঢ় হয়ে এসেছিল, একটু একটু হালকা হলো। 5-6 মিনিটের মধ্যে চা তৈরি হয়ে গেল। গৌরমোহন তখন ইমি কুকার খুলে তার খোলের ভেতর থেকে খাবার বের করল। আলাদা টিফিন বক্স না দিয়ে বন্ধু কুকারের মধ্যেই খাবার দিয়েছে। একটা খোলের মধ্যে চিংড়ি মাছের কাটলেট ও হিঙের কচুরি, অন্য খোলে কড়া পাকের সন্দেশ, তাছাড়া একটা বড় পাউরুটি, চিজ, মাখন ইত্যাদি আছে। প্রচুর খাবার। গৌরমোহন 2টি সন্দেশ আর একটি কাটলেট বের করে প্লেটে রাখল। পাশে রাখা সুগন্ধি চায়ের পেয়ালাটি মুখে তুলতে যাবে, এমন সময় সদর দরজায় খুটখুট শব্দ হল। গৌরমোহন চমকে উঠল। তারপর গলা চেঁচিয়ে বলে উঠল, কে? দরজার উপাস থেকে কেউ সাড়া দিল না, কিন্তু আবার খুটখুট শব্দ হল। গৌরমোহন উঠে গিয়ে দরজার সামনে দাঁড়ালো। আবার প্রশ্ন করল, কে? কি চাও? এবারও কোনো সাড়া নেই। গৌরমোহন একটু ইতস্তত করল, যদি চোর ডাকাত হয়। কিন্তু চোর ডাকাত তার কাছে কি বা নেবে? সে সাহস করে দরজা খুলে ফেলল। বাইরে কেউ নেই, শুধুই অন্ধকার। গৌরমোহন পকেট থেকে টর্চ নিয়ে বাইরে আলো ফেলল। আলোর সীমানার মধ্যে কাউকে দেখা গেল না। মানুষ তো নেই, কুকুর বিড়ালও নেই। গৌরমোহন বাইরে এসে দাঁড়ালো। টর্চের আলোয় যে বৃত্তের মতো ছায়াটি সৃষ্টি হয়েছে, তার বাইরে কিছু দেখা যায় না। একটা এলোমেলো বাতাস উঠেছে। গৌরমোহন এদিক ওদিক ঘুরে ফিরে দেখল। ভাবল হয়তো হাওয়ার ধাক্কায় দরজায় শব্দ হয়েছিল। বাতাসে অনেক সময় দরজা নড়ে। দরজা বন্ধ করে দিয়ে সে চা খেতে বসল, কিন্তু বসেই চমকে উঠল।
প্লেটে মাত্র একটা সন্দেশ রয়েছে, কাটলেট উধাও। ঘরের চারদিকে ভালো করে তাকালো সে। তবে কি বিড়াল ঢুকেছিল? তার কিছুক্ষণের অনুপস্থিতির সুযোগ নিয়ে কাটলেট নিয়ে পালিয়েছে? নিশ্চয় বিড়াল, তাছাড়া আর কি হতে পারে? বিড়ালের উচ্ছিষ্ট খাবার খাওয়ার ইচ্ছা তার আর হলো না। সে খাবারের প্লেট একপাশে সরিয়ে রেখে চায়ের পেয়ালা এক চুমুকে শেষ করে উঠে দাঁড়ালো। দেখতে হবে বিড়ালটা বাড়ির মধ্যে কোথাও লুকিয়ে আছে কিনা। টর্চ নিয়ে গৌরমোহন প্রত্যেকটা ঘর দেখল, কিন্তু কোথাও বিড়াল নেই। অবশ্য কাঁচ ভাঙা জানলা দিয়ে পালিয়ে যেতে পারে। তবু গৌরমোহনের মনের সংশয় কাটল না। এতগুলো লোক যা বলেছিল তাই যদি সত্য হয়, তাতে ক্ষতি কি? সে তো ভূতের কোনো অনিষ্ট করেনি, বরং ভূতই তার খাবার খেয়ে গিয়েছে। এক্ষেত্রে তার উপর ভূতের কোনো রাগ থাকা উচিত নয়। ভূতের যদি খাদ্যদ্রব্যের প্রতি লোভ থাকে, বেশ তো, ভূতের সঙ্গে সে নিজের খাবার ভাগ করে খাবে। এইভাবে নানা যুক্তিতর্কের মাধ্যমে গৌরমোহন নিজের মনকে শক্ত করছে। এমন সময় বাইরের ঘর থেকে অস্পষ্ট একটা শব্দ তার কানে আসলো। এতক্ষণ সে লক্ষ্য করেছিল বাড়ির ভেতরে কি বাইরে কোথাও এতটুকু শব্দ নেই। ঝিঝির আওয়াজ পর্যন্ত শোনা যাচ্ছে না। হঠাৎ উঠে যে শব্দের সৃষ্টি করেছিল তাও থেমে গিয়েছে। তাই এত গম্ভীর স্তব্ধতার মধ্যে সামনের ঘরের সামান্য আওয়াজটা সে শুনতে পেল। গৌরমোহন নিঃশব্দে উঠে দাঁড়ালো। হ্যারিকেন লণ্ঠনটা সামনের ঘরেই ছিল। সে পা টিপে টিপে গিয়ে ঘরে উকি মারল, কেউ নেই। তখন সে টর্চ জেলে দ্রুত ঘরের চারদিকে দেখল। সদর দরজা আগের মতোই বন্ধ, ঘর শূন্য। কিন্তু বিড়ালের উচ্ছিষ্ট বলে যে খাবারগুলো সে রেখে দিয়েছিল সেগুলো নেই, প্লেট খালি। গৌরমোহন মনে মনে ভাবল, পেটুক ভূত, তেলে ভাজা থেকে সন্দেশ পর্যন্ত কিচ্ছু বাদ দেয় না। গৌরমোহন হাতের ঘড়ি দেখল 8:30। গ্রীষ্মকালে এটা এমন কিছু বেশি রাত নয়, কিন্তু সঙ্গী ছাড়া অবস্থায় কারো সাথে কথা না বলে কতক্ষণই বা জেগে থাকা যায়। ট্রেনের জার্নিতে শরীরও তার বেশ ক্লান্ত, সুতরাং খাওয়া দাওয়া শেষ করে শুয়ে পড়ল। খোলা জানলা দিয়ে ফুরফুরে বাতাস আসছে। আকাশের দক্ষিণ দিকে কয়েকটা উজ্জ্বল তারা দেখা যাচ্ছে। গৌরমোহন শুয়ে শুয়ে ভাবতে লাগল। গৌরমোহনের ঘুম ভাঙল সকাল 5টার সময়। বাইরে দিনের আলো ঝলমল করছে। সূর্য উঠতে আর বেশি দেরি নেই। সে উঠে বসে আড়মোড়া ভেঙে হাই তুলল। রাতে তার ভালো ঘুম হয়েছে। এক ঘুমে রাত শেষ হয়েছে। ভূতের উৎপাত কিছু হয়নি, তবু তার মনে হলো ঘুমের মধ্যে সে বিভিন্ন ধরনের স্বপ্ন দেখেছে। কে যেন তার খাটের চারপাশে সারা রাত ঘুরে বেরিয়েছে। মাথার কাছে দাঁড়িয়ে মুখের উপর ঝুঁকে কেউ তার মুখ দেখবার চেষ্টা করেছে। পাখির পালকের মতো নরম হাতে তাকে স্পর্শ করেছে, কিন্তু তা স্বপ্নই। গত রাতে তার মনের মধ্যে যে সংশয়গুলো ঘুরছিল সেগুলোই মনে হয় স্বপ্নে এসে দেখা দিয়েছিল। গৌরমোহন উঠে পড়ল। সাবান তোয়ালে নিয়ে মাথায় তেল ঘষতে ঘষতে ঘাটে স্নান করতে গেল। সূর্য ওঠার আগে স্নান করলে সারাদিন শরীর ঠান্ডা থাকে। খিড়কির দরজা খুলতে গিয়ে গৌরমোহন আজ প্রথম ধাক্কা খেল। খিড়কির দরজা ভেজানো রয়েছে বটে, কিন্তু খিল ও ছিটকিনি খোলা। তার বুকের ভেতরটা একবার ধক করে উঠল। কাল রাতে ঘুমানোর আগে সে ভালো করে দেখে নিয়েছিল দরজা বন্ধ আছে। তবে সে এক মনে চিন্তা করল ভূত আছে।
কাল রাতে দরজা বন্ধ করবার সময় সে বাড়ির মধ্যে ছিল। তারপর কোনো এক সময় দরজা খুলে বাইরে গেছে। কিন্তু এ কি রকম ভূত? বাইরে যাবার জন্য দরজা খুলে কেন? প্রেতজনিত অশরীরী। কিন্তু না, ভয় পেলে চলবে না। ভূতের সঙ্গে যখন এক বাড়িতে থাকতে হবে তখন ভয় করলে চলবে না। বিশেষত ভূত যেমনই হোক, তার স্বভাবটি শান্তশিষ্ট। গৌরমোহন এ বাড়িতে আসাতে সে যে বিরক্ত হয়েছে তার কোনো প্রমাণ নেই। তবে কেন সে ভূতকে ভয় করবে? ভূতের ভয় একটা কুসংস্কার। নদীর ঘাটে পৌঁছে গৌরমোহন দ্বিতীয়বার ধাক্কা খেল। ঘাটের মাথায় দাঁড়িয়ে সে দেখল ঘাটের কিনারায় নদীর শান্ত জল তোলপাড় হচ্ছে। জলে কেউ নেই, অথচ মনে হচ্ছে কেউ হাত পা ছুঁড়ে সাঁতার কাটছে, কিংবা একটা বিরাট মাছ জলের তলায় থেকে লেজের ঝাপটায় জল মথিত করে তুলছে। গৌরমোহন হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। তার বুকের ভেতরটা আরেকবার থকথক করে উঠল। হঠাৎ জলের আলোড়ন শান্ত হলো। একটা চিৎকারের মতো শব্দ শোনা গেল, যেন যে স্নান করছিল সে আগন্তুককে দেখতে পেয়েছে। তারপর আরেক আশ্চর্য ব্যাপার ঘটল। গৌরমোহন বিস্ময় ভরা চোখে দেখল জলের প্রান্তে প্রথমে মৃদু কম্পন, তারপর একজোড়া জলে ভেজা পায়ের ছাপ ধাপে ধাপে উঠে আসছে। মানুষ নেই, কেবল মানুষের ভেজা পায়ের ছাপ। পায়ের ছাপ ঘাটের সিঁড়িগুলো পেরিয়ে মাটির উপর অদৃশ্য হয়ে গেল। গৌরমোহন কিছুক্ষণ পায়ের ছাপগুলোর দিকে চেয়ে থেকে ধীরে ধীরে সোপানের পাথরের উপর বসে পড়ল। হঠাৎ অতিপ্রাকৃত ব্যাপার দেখে সে খানিক হতভম্ব হয়ে ভাবতে লাগল, এ কি কাণ্ড! এ কেমন ভূত? এর ক্ষুধা তৃষ্ণা আছে, দরজা খুলে সে বাড়ির বাইরে আসে, নদীর জলে খেলা করে, সবই মানুষের মতো, শুধু চোখে দেখা যায় না। চোখের সামনে ভেজা পায়ের ছাপগুলো মিলিয়ে গেল একটা একটা করে। আরো কিছুক্ষণ ঘাটে বসে থাকবার পর গৌরমোহন জলে নেমে স্নান করল। নদীর ঠান্ডা জলে তার দেহ শীতল হলো, মনও অনেকটা শান্ত হলো। বাড়িতে ফিরে এসে সে সদর দরজা খুলে দিল। তারপর চা তৈরি করতে বসল। স্টোভ ও লণ্ঠনের জন্য কেরোসিন জোগাড় করতে হবে। ইমি কুকারের জন্য কাঠকয়লা দরকার। চা বানানো হয়ে গেলে পাউরুটিতে মাখন মাখিয়ে সে খেতে বসল। খেতে বসে তার মনে পড়ে গেল কাল রাতে ডিবির মধ্যে খাবার রেখেছিল ভূত খায় কিনা দেখবার জন্য। ডিবিটা ঢাকনা দিয়ে ঢাকা ছিল। গৌরমোহন সেটা টেনে নিয়ে খুলে দেখল। খালি কৌটোর দিকে তাকিয়ে সে কিছুক্ষণ চিন্তা করল। তারপর আশেপাশে শূন্যতার দিকে মুখ তুলে প্রশ্ন করল, তুমি এখন কিছু খাবে? গৌরমোহন কান খাড়া করে রইল, কিন্তু কিছু শুনতে পেল না। প্রেত মনে হয় কথা বলতে পারে না। সে আরেক পেয়ালা চা ঢালল। 2 স্লাইস রুটিতে মাখন লাগিয়ে খানিকটা দূরে রেখে আসলো। তারপর চা পান করতে করতে আর চোখে দেখতে লাগলো। প্রেত কিন্তু খেতে আসলো না। চা পাউরুটি যেমন ছিল তেমনই পড়ে রইল। খাবার শেষ করে গৌরমোহন উঠে দাঁড়ালো। ফটকের কাছে একটা লোক উকিঝুঁকি মারছে, কিন্তু ভিতরে প্রবেশ করতে সাহস পাচ্ছে না। বোধহয় মুদি গৌরমোহন বেঁচে আছে কিনা দেখতে এসেছে। গৌরমোহন দরজার বাইরে এসে হাতছানি দিয়ে মুদিকে ডাকল। মুদি তখন চোখ বড় বড় করে কাছে এসে দাঁড়ালো। হুজুর, आप जिंदा है? গৌরমোহন হেসে বলল, আলবাত জিন্দা হ্যায়। তুমি কি ভেবেছিলে ভূতে আমার ঘাড় মটকেছে? মুদির বিস্ময় বিমূঢ়তা কাটল বটে, কিন্তু তার মুখ দেখে মনে হলো সে খুশি হতে পারেনি। ভূত যেন তার কাজে অবহেলা করেছে। অবশেষে মুদি বলল, কিছু কিছু দেখেননি? ভূত দেখিনি। আপনি ব্রাহ্মণ,
তাই দেহ আপনাকে দেখা দেয়নি, কিন্তু আছে, একদিন দেখবেন। গৌরমোহন হেসে বলল, আমি তো তাকে দেখার জন্য চোখ পেতে আছি, কিন্তু ও কথা থাক। আমার 1 বোতল কেরোসিন আর কিছু কাঠ কয়লা চাই, তুমি এনে দিতে পারবে? মুদি বলল, এখন পারবো না, আধা ঘন্টা পরে ট্রেন আসবে, এখনো আমার জিলিপি ভাজা বাকি। তবে আপনি যদি আমার সঙ্গে আসেন দিতে পারি। বেশ, চলো। গৌরমোহন সদর দরজায় তালা লাগিয়ে মুদির সঙ্গে বের হয়ে পড়ল। ফটকের ভেতর দিয়ে যাবার সময় গৌরমোহন জিজ্ঞাসা করল, তুমি আজ ভোরবেলায় এদিকে এলে যে? মুদি পাকুর গাছের দিকে আঙুল দেখিয়ে বলল, দেহের জন্য ভোগ এনেছিলাম। গৌরমোহন দেখল পাকুর গাছের ডালে শালপাতার মোরগ ঝুলছে। সে প্রশ্ন করল, তোমরা কবার ভূতের ভোগ দাও? দিনে একবার, কখনো সকালে, কখনো বিকেলে। ও, তাই ভূতের পেট ভরে না। মুদি চমকে গিয়ে তার দিকে তাকালো। পেট ভরে কিনা আপনি জানলেন কি করে? গৌরমোহন উত্তর দিল না, শুধু হাসল। আধ ঘন্টা পরে গৌরমোহন ফিরে আসলো। এক হাতে গলায় দড়ি বাঁধা কেরোসিনের বোতল, অন্য হাতে কাঠ কয়লার পুটলি। ফটক পার হবার সময় সে দেখল পাকুর গাছের ডালে খাবারের মোরগ যেমন ঝুলছিল তেমনই ঝুলছে। ভূত তা নিয়ে যায়নি। গৌরমোহন মনে মনে হাসল। ভূতের বোধ হয় লাড্ডু ও পাকুড়াতে আর রুচি নেই। তালা খুলে ঘরে প্রবেশ করে সে থমকে দাঁড়ালো। ঘরটি পরিষ্কারভাবে ঝাড় দেওয়া, জিনিসপত্র সুন্দর করে গোছানো, একটা জিনিসও খোয়া যায়নি। রান্নাঘরের কুকার, বাসনপত্র, এমনকি সকালে সে যে 2টো কাপ আর প্লেটে খাবার ঢেলেছিল সে দুটো ধোয়া মোছা অবস্থায় রান্নাঘরে রয়েছে। গৌরমোহন উচ্চকণ্ঠে হেসে উঠল। তারপর ঘড়ির দিকে তাকালো। ঘড়িতে এখনো 8টা বাজেনি, সুতরাং রান্না চড়াবার তাড়া নেই। ইতিমধ্যে কি করা যায়? ভূতের সঙ্গে আলাপ জমাতে পারলে খারাপ হতো না, কিন্তু ভূত যে কথা কয় না, একতরফা বাক্যালাপ কতক্ষণ চালানো যায়? তবু গৌরমোহন চেষ্টার ত্রুটি করল না। এ ঘর ও ঘর ঘুরে ঘুরে বেড়াতে বেড়াতে অশরীরীর উদ্দেশ্যে বলতে লাগলো, দেখো, তোমার নাম জানি না, কিন্তু তুমি আমার বন্ধু। আমার কত কাজ করে দিয়েছো। আমার বন্ধু ভাগ্য খুব ভালো। ওদিকে মোহনলাল আর এদিকে তুমি। এসো না, এই দুজনে বসে খানিক গল্প করি। তুমি আমাকে দেখতে পাচ্ছ, কিন্তু আমি তোমাকে দেখতে পাচ্ছি না। আমার চেয়ে তোমার চোখের জ্যোতি বেশি, কিন্তু তুমি কথা কও না কেন? বলো না দুটো কথা শুনি। আচ্ছা, আজ কি রান্না করব বলো তো? আমার সঙ্গে চাল, মুগের ডাল, ময়দা, আলু, পটল, পেঁয়াজ আছে, ভালো ঘিও আছে, খাঁটি সর্ষের তেলও আছে। বলো না কি রাধি? তুমি যা বলবে তাই রাধ, জন্য মিলে বেশ খাওয়া যাবে। কি গো, শুনছো? কিন্তু কোনো ফল হলো না। গৌরমোহন অনুভব করল ভূত কাছেই আছে, তার কথা শুনছে, তাকে দেখছে, কিন্তু কথা বলছে না। হয়তো ভূতেরা কথা বলতে পারে না। গৌরমোহন আর কিছুক্ষণ ভূতকে কথা বলাবার চেষ্টা করে শেষে হতাশ হয়ে হাল ছেড়ে দিয়ে সে অন্য কাজে মনোনিবেশ করল। কাজ বলতে অবশ্য কিছুই নেই এখানে, খানিক এঘর ওঘর পাইচারি। তারপর রান্নার যোগাযন্ত্র শুরু করল। বেশি কিছু নয়, ভাত, আলু ভাতে আর আলু পটলের ডালনা, সঙ্গে ঘি আছে। এতেই এই বেলা চলে যাবে। ও বেলা না হয় ভালো করে রান্না করা যাবে, বেশি সময় লাগবে না সেসবে। 12টার সময় গৌরমোহন খেতে বসল। সঙ্গে একটা মাত্র থালা ছিল, সেটিতে ভূতের জন্য ভাত বাড়ল, নিজের জন্য রেকাবি নিল। খাবার খেতে খেতে ভূতকে বলল, তুমি খেতে বসলে পারতে, একসঙ্গে খাওয়া চুকিয়ে নেওয়া যেত। যা হোক, তোমার যেমন ইচ্ছে। আমার সামনে খেতে যদি সংকোচ হয়। আর কোনো কথা না বলে
একাকী খেয়ে গৌরমোহন শোবার ঘরে ফিরে বিছানায় গা এলিয়ে দিল। তার চোখ খানিক জুড়িয়ে এসেছে। ঘুমের মধ্যে সে শুনতে পেল খিড়কির দরজা খোলার ক্যাচক্যাচ শব্দ। বোধহয় ভূত দরজা খুলে নদীর ঘাটে গেল। আলু ভাতে আলু পটলের ডালনা ভূতের কেমন লাগলো কে জানে। গৌরমোহন ঘুমিয়ে পড়ল। তার দেহ মনে বোধহয় অলক্ষিতে কিছু ক্লান্তি জমা হয়েছিল। একেবারে ঘুম ভাঙল বেলা ৩টায়। সে তাড়াতাড়ি উঠে পড়ল। মুখে চোখে জল দেবার জন্য রান্নাঘরে গেল। দেখল দুপুরবেলার সমস্ত এঁটো বাসন কোসন ভূত মেজে ধুয়ে ঘরের কোণে উপর করে রেখে গেছে। মনে মনে ভূতকে ধন্যবাদ জানিয়ে সে জল পান করল। তারপর ছবি আঁকার ঘরে গিয়ে ছবি আঁকার জন্য প্রস্তুত হল। ঘরের একটা জানলা পিছন দিকে। এই জানলা দিয়ে নদী ও ঘাটের দৃশ্য দেখা যায়। বাইরে তখন অপরাহ্নের সঞ্চিত সূর্যতাপ নিথর বাতাসে সূক্ষ্ম বাষ্পের মতো স্পন্দিত হচ্ছে। গৌরমোহন জানলার কাছে ক্যানভাসটা খাড়া করল। কি আঁকবে তা সে ঠিক করে ফেলেছে। শুষ্ক প্রাণহীন শূন্যতার মাঝখানে একটা ছোট বাড়ি। বাড়িটি জীবন্ত। তার ছোট ছোট দরজা জানলা যেন তার চোখ মুখ। বিপুল শূন্যতার মাঝখানে বসে বাড়িটি হাসছে। ছবির নাম শূন্য শুধু শূন্য নয়। কতক্ষণ আপন মনে ছবি এঁকেছে তা মনে ছিল না। ঘাড়ের কাছে আলতো নিঃশ্বাসের স্পর্শে সে চমকে উঠল। ভূত বোধ হয় ছবি আঁকা দেখতে দেখতে তন্ময় হয়ে শিল্পীর ঘাড়ের কাছে এসে পড়েছিল। গৌরমোহন সচকিতে ঘাড় ফিরিয়ে বলে উঠল, মনে হলো যে পিছনে দাঁড়িয়েছিল সে চট করে পিছনে চলে গেল। গৌরমোহন মুহূর্তের মধ্যে নিজেকে সামলিয়ে নিয়ে বলল, ও তুমি আমার ছবি আঁকা দেখছো? বেশ বেশ, তা যেটুকু এঁকেছি কেমন মনে হচ্ছে? এখন বোধহয় ঠিক বুঝতে পারছো না, আর একটু আঁকা হলে বুঝতে পারবে। গৌরমোহন আবার আঁকায় মন দিল। আঁকতে আঁকতে ভূতের উদ্দেশ্যে দু চারটি কথা বলে, আবার আঁকে। আচ্ছা দেখো দেখো কেমন হচ্ছে জানিও কিন্তু। এইভাবে বেশ কিছুক্ষণ চলবার পর একসময় সে অনুভব করল যেন ঘরের আলো কমে আসছে। শুধু তাই নয়, বাতাসের অভাবে দম বন্ধ হয়ে আসছে। সে তুলি ফেলে জানলার বাইরে তাকালো। সূর্যের আলো কেমন যেন ঝাপসা হয়ে গেছে। তারপরে তার চোখ পড়ল নদীর ওপারে ঈশান কোণে ধূসর পিঙ্গল মেঘ মাথা তুলেছে। একটা দমকা হাওয়া আগাছার ভেতর দিয়ে বয়ে গেল। নদীর নিস্তরঙ্গ জল রোমাঞ্চিত হয়ে উঠল। গৌরমোহন আনন্দে বলে উঠল, ঝড় আসছে, ঝড় আসছে, ঝড়। চৈতালি ঝড় নতুন কিছু নয়, প্রতি বছরই আসে। একবার এই বাড়ির সকলকে বজ্রাহত করে দিয়ে চলে গিয়েছিল। দেখতে দেখতে বিদ্যুৎ চমকে ঝড় এসে পড়ল। আকাশে শুম্ভ নিশুম্ভের যুদ্ধ বেঁধে গেল। শো শো বাতাস, চকমক বিদ্যুৎ, গম গম বজ্রগর্জন। গৌরমোহনের মন আনন্দে ময়ূরের মতো নেচে উঠল। সে আকার সরঞ্জাম ঘরের একপাশে সরিয়ে রেখে জানলাগুলো বন্ধ করবার চেষ্টা করল। সব জানলা বন্ধ হলো না। ভাঙা কাচের ভেতর দিয়ে বৃষ্টির ছাট আসতে লাগলো। সে পুলকিত দেহে বাড়ির ঘরে ঘরে অকারণ ঘোরাফেরা করতে করতে তারস্বরে গান জুড়ে দিল। আহারে ওই ডাকছে ডোবায় ব্যাঙ্গুলি, মনের সুখে ছড়িয়ে তাদের ঠ্যাঙ্গুলি, কাশেতে ছুটো ছুটি, মেঘে হাওয়ায় ঝুটো পুট, ভূত পেরেতে দৈত্য দানই খেলছে যেন ডাঙ্গুলি। আহারে আহারে ওই ডাকছে ডোবায় ব্যাঙ্গুলি, মনের সুখে ছড়িয়ে তাদের ঠ্যাঙ্গুলি, কাশেতে ছুটো ছুটি, মেঘে হাওয়ায় ঝুটো, ভূত পেরেতে দৈত্য দানই খেলছে যেন ডাঙ্গুলি। আহারে। বর্ষার মহিমা জ্ঞাপক অন্য কোনো গান জানা না থাকায়
সে এই গানটি অনেকক্ষণ ধরে গাইল। কর্কশ শব্দ করে কোথাও বাজ পড়ল। গৌরমোহন খাটের কিনারায় বসে পা দোলাতে দোলাতে জানলা দিয়ে বাইরের দিকে চেয়ে আছে। তার শিল্পী মন প্রকৃতির এই উদ্দাম উন্মাদনাকে রঙের ফাঁদে ধরবার ফন্দি আটছে। এবার যেন বাড়ির খুব কাছেই বাজ পড়ল। বিদ্যুতের ঝলক এবং বাজের আওয়াজ প্রায় একসঙ্গেই তার চোখ কান ধাঁধিয়ে দিল। তারপরেই লোমহর্ষক কাণ্ড। গৌরমোহনের কানের কাছে ভাঙা ভাঙা অস্ফুট স্বরে আমার বড্ড ভয় করছে বলে কে যেন তাকে জড়িয়ে ধরল। আমার বড্ড ভয় করছে। গৌরমোহনের হৃৎপিণ্ড একটা ডিগবাজি খেয়ে গলার কাছে ধরফর করতে লাগলো। সে দিশেহারা হয়ে অদৃশ্য আলিঙ্গন থেকে মুক্ত হবার জন্য হাত পা ছুটতে ছুটতে চিৎকার করতে লাগলো। কে কে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, কে? ছাড়ো, আরে আরে ছাড়ো। কিন্তু সেই অদৃশ্য প্রাণীর আলিঙ্গন ছাড়াতে পারল না। ধস্তাধস্তি করতে করতেই ভাঙা ভাঙা স্বর শুনতে পেল। আমাকে আমাকে ছেড়ে দিও না, আমার বড্ড ভয় করছে। তৃতীয়বার বজ্রপাতের শব্দে বাড়িটা কেঁপে উঠল। কিন্তু আশ্চর্যের কথা, এই শব্দে গৌরমোহনের ভয় বিহ্বলতা কেটে গেল। প্রাকৃতিক বিপর্যয়ের আশঙ্কা বোধ হয় অপ্রাকৃতের ভয়কে দূর করে দিল। কে কে? ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। কে তুমি? ছাড়ো ছাড়ো ছাড়ো। এতক্ষণ সে নিজেকে ছাড়াবার চেষ্টা করছিল। এখন কিছুক্ষণ স্থির থেকে অদৃশ্য দেহটাকে স্পর্শ করে দেখতে লাগলো। একটা বাহু, চোখে দেখা যাচ্ছে না বটে, কিন্তু স্পর্শানুভূতির থেকে বোঝা যাচ্ছে কোমল অথচ দৃঢ় হাত। গৌরমোহন দুই হাতে অদৃশ্য দেহটাকে স্পর্শ করে দেখতে দেখতে বলল, তুমি কে? ভূত নও? শীর্ণ কম্পিত কণ্ঠের উত্তর আসলো, না, আমি আমি মানুষ। মানুষ? কিন্তু কিন্তু তোমাকে দেখতে পাচ্ছি না কেন? আমি আমি অদৃশ্য দেহটা থরথর করে কাঁপতে লাগলো। গৌরমোহন হাত দিয়ে অনুভব করে চলল। বাহু শেষ হয়ে কাঁধ আরম্ভ হয়েছে। কাঁধের উপর অদৃশ্য চুলের গোছা, তারপর গলা, তারপর গৌরমোহন একটা খাবি খাওয়া চিৎকার করে উঠল। হ্যাঁ, তুমি তুমি মেয়ে? ঝড়ের দুরন্ত অভিযান 10 দিক দলিত করে চলে গেছে। পিছনে পড়ে আছে ভিজে মাটি এবং বাতাসের অবসন্ন নিঃশ্বাস। দুটো মানুষ খাটের কিনারায় পাশাপাশি বসে আছে। একজন অদৃশ্য, একজন দৃশ্যমান। থেমে থেমে কথা হচ্ছে। গৌরমোহন চিরদিনই মেয়েদের কাছে মুখচোরা। আজ অভাবিত ঘটনাচক্রে এই অদর্শনা যুবতীর সংস্পর্শ লাভ করে সে আরও বিহ্বল হয়ে পড়েছে। গৌরমোহন বলল, তোমার আর ভয় করছে না তো? না, মেঘ ডাকলেই ভয় করে। তোমার নামটা এখনো জানা হয়নি। আমার নাম গৌরমোহন। আমার নাম ছায়া। কিছুক্ষণ চুপচাপ। তারপর গৌরমোহন হাতের ঘড়ি দেখল, 6:30 বেজেছে। চায়ের সময় হলো। তুমি চা খাবে তো? হ্যাঁ, খাবো। খাট থেকে উঠতে গিয়ে ছায়ার গায়ে গা ঠেকে গেল। গৌরমোহন লজ্জায় লাল হয়ে উঠল। অদর্শনা যুবতী যে সম্পূর্ণরূপে বিবস্ত্রা তা বুঝতে পারল। রান্নাঘরে গিয়ে গৌরমোহন স্টোভ জেলে জল চড়িয়ে দিল। তারপর ময়দা মাখতে বসল। দেখল তার অনতি দূরে বাটিতে আলু কোটা হচ্ছে। চাকা চাকা আলু কোটা হয়ে একটা রেকাবিতে জমা হলো। তারপর বালতির জলে ধোয়া হয়ে তার পাশে এসে উপস্থিত হলো। গৌরমোহন বলল, রাতে খিচুড়ি রাঁধা যাবে। তুমি খিচুড়ি ভালোবাসো তো? একটা নিঃশ্বাস পড়ল। তেলে ভাজা লাড্ডু আর পকোড়া ছাড়া সব ভালোবাসি। গৌরমোহন সহানুভূতির সুরে বলল, আহা, তেলে ভাজা ফুলুরি আর লাড্ডু খেয়ে খেয়ে অরুচি ধরে গেছে।
তুমি চায়ে ক চামচ চিনি খাও? অনেক দিন চা খাইনি। যখন খেতাম 5 চামচ চিনি খেতাম। চায়ের জল টিপটে ঢেলে গোরমোহন লুচি ভাজতে বসল। ছায়া বলল, আমি লুচি ভাজতে জানি, তুমি সরো, আমি ভাজছি। না না, তোমাকে কষ্ট করতে হবে না। অনেক কষ্ট করেছো, ঘর পরিষ্কার করেছো, বাসন মেজেছো। আমার ইচ্ছে হচ্ছে। কণ্ঠস্বরে একটু আদুরে আদুরে ভাব। তা আচ্ছা, তুমি ভাজো। গোরমোহন সরে দাঁড়িয়ে দেখতে লাগলো। লুচি ও আলু ভাজা প্রস্তুত হলো। রেকাবির উপর সাজানো হলো। স্টোভ নিভে গেল। দুজনে খেতে বসল। গোরমোহন চা ঢালল। নিজের পেয়ালায় 2 চামচ চিনি দিল। ছায়ার পেয়ালায় 5 চামচ। খাওয়া চলছে। ছায়ার রেকাবি থেকে লুচির টুকরো শূন্যে উঠে অদৃশ্য হয়ে যাচ্ছে। চায়ের পেয়ালা ক্রমে ক্রমে খালি হয়ে গেল। গোরমোহন অবাক হয়ে দেখছে। তার বিস্ময় কিছুতেই শেষ হচ্ছে না। তারপর সে বলল, তুমি হঠাৎ কথা কইলে যে? আগে তো কথা কওনি। কথা কইতে ভুলে গিয়েছিলাম। বলতে চেষ্টা করছিলাম, কিন্তু কিন্তু মুখ দিয়ে কথা বেরোচ্ছিল না। তারপর তারপর বাজ পড়ার শব্দ হলো, আর আর ভয়ে মুখ দিয়ে কথা বেরিয়ে গেল। গোরমোহন চায়ে চুমুক দিয়ে একটু সংকুচিত হাসল। শুধু কথাই বলনি, আমাকে জড়িয়েও ধরেছিলে। বড্ড বড্ড ভয় করছিল যে। সরল অকপট উক্তি। লজ্জা নেই। লজ্জা বোধ হয় নারীর দেহ চেতনার অভিব্যক্তি। যার দেহই দেখা যায় না, সে কিসের লজ্জা করবে? আচ্ছা, কাল আমি যখন এলাম তুমি আমাকে দেখেছিলে? হ্যাঁ, আমি তো পাকুড় গাছতলায় দাঁড়িয়েছিলাম। আমি যখন বাড়িতে এসে উঠলাম তখন তোমার কি মনে হয়েছিল? প্রথমটা ভয় ভয় করছিল, তারপর তোমাকে খুব ভালো লাগলো। গোরমোহনের বুকের ভেতরটা দুরু দুরু করে উঠল, কিন্তু তা ভয়ের দুরু দুরু নয়। সে রাত্রে পেট ভরে খিচুড়ি খাবার পর গোরমোহন নিজের খাটের পাশে এসে বসল। ছায়া তার গা ঘেঁষে বসল। এই কয়েক ঘন্টায় গোরমোহনের লজ্জা সংকোচ অনেকটা কেটে গেছে। তবু ছায়ের গায়ে গা ঠেকতে তার শরীর একটু রোমাঞ্চিত হলো। গোরমোহন লজ্জা ভেঙে বলল, আচ্ছা, তুমি মানে খালি গায়ে থাকতে কোনো ইয়ে হয় না? অভ্যেস হয়ে গেছে। প্রথম প্রথম 2-1 কাপড় চুরি করে পরেছিলাম, কিন্তু কাপড় পরলে শুধু কাপড়টাই দেখা যায়, আমাকে দেখা যায় না। লোকে ভয় পায়, তাই আর পরি না। ভালো কথা। তুমি রাত্রিরে শোও কোথায়? মেঝেই শুই। শীতকালে শীত করে না? না, আমার অভ্যেস হয়ে গেছে। তা হোক, আজ তোমাকে খাটে শুতে হবে। আমি তোষক পেতে মেঝেই শোবো। না, আমি খাটে শোবো না। তুমি মেয়ে হয়ে মেঝেই শোবে আর আমি খাটে শোবো, এ হতেই পারে না। আমি খাটে শোবো না। ছায়ার কণ্ঠস্বর দৃঢ়। শোবে না? তাহলে মেঝেতেই তোমার তোষক পেতে দিই। কোন ঘরে শোবে বলো? এই ঘরেই শোবো। তুমি ওঠো, আমি তোষক পেতে নিচ্ছি। গোরমোহন কুণ্ঠিত হয়ে উঠে দাঁড়ালো। এই ঘরে? কিন্তু মানে? খাটে 2খানা তোষক ও 2টো বালিশ ছিল। ছায়া 1খানা তোষক টেনে খাটের পাশেই পেতে নিল। গোরমোহন বলল, এই নাও, বালিশ নাও। একটু হাসির শব্দ শোনা গেল। বালিশ লাগবে না, তোষকেও হয়তো অস্বস্তি হবে। এবার ঘুমিয়ে পড়ো, তোমার বোধহয় ঘুম পাচ্ছে। আলো কমিয়ে দিই? দাও। ঘরের কোণে দেয়ালের পাশে লণ্ঠনটা জ্বলছিল, এখন কমে গিয়ে দেয়ালের একটুখানি স্থান প্রভান্বিত করল মাত্র। গোরমোহন উদ্বেলিত হৃদয়ে অপরিসীম বিস্ময় নিয়ে শুয়ে পড়ল। এ কি অনির্বচনীয় অভিজ্ঞতা! বিশ্ব সংসারে
আর কেউ কি এটা অনুভব করেছে? ছায়া, মুহূর্ত মধ্যে ছায়া তার গায়ে হাত দিয়ে দাঁড়ালো। কি? গৌরমোহন বলল, তুমি কে? কি করে অদৃশ্য হয়ে গেলে? কিছুই তো জানা হয়নি, বলবে আমায়? ছায়া খাটের পাশে বসল। গৌরমোহনের একটা হাত নিজের দুহাতের মধ্যে চেপে ধরল। আমার বয়স তখন 9 কি 10 বছর। গৌরমোহন মনে মনে হিসেব করল, ছায়ার বয়স এখন 19 কি 20। বাবা, মা, আমি আর আমার ছোট ভাই নাদু এখানে বেড়াতে এসেছিলাম। আমার বাবার নাম ছিল নিধিরাজ মল্লিক। এবারের মালিক ছিলেন মদনলাল শেঠ। তাকে আমরা মদন কাকা বলে ডাকতুম। একদিন বিকেলবেলা ঝড় উঠল। আজ যেমন ঝড় উঠেছিল তেমনি। আমরা দৌড়ে জানালা বন্ধ করে বাড়ির মধ্যে বসে রইলুম। বাড়ির উপর বারবার বাজ পড়তে লাগলো। আমি এই খাটের উপরে বসেছিলুম। তারপর কি হলো জানি না। আমি ভয়ে অজ্ঞান হয়ে পড়লুম। যখন জ্ঞান হলো, দেখলুম এই ঘরের এক কোণে পড়ে আছি। নিজের হাত পা দেখতে পাচ্ছি। বাড়িতে কেউ নেই। সামনের দরজায় তালা লাগানো। এখন মনে হয় 3-4 দিন অজ্ঞান হয়ে পড়েছিলুম। গলার আওয়াজ একেবারে বুঝে গিয়েছিল। আমি খিড়কি দৌড় দিয়ে বেরিয়ে বাগানে গেলুম। বাগানেও কেউ নেই। তখন স্টেশনের কাছে বাজারে গেলুম। সেখানে 2-3 জন লোক মুদির দোকানে বসে গল্প করছিল। তাদের কথা শুনে বুঝতে পারলুম আমার মা, বাবা, ভাই কেউ বেঁচে নেই। কাঁদতে কাঁদতে আবার এই বাড়িতে ফিরে এলুম। সেই থেকে একলা এই বাড়িতে আছি। প্রথম খিদে পেলে মুদির দোকানে গিয়ে খাবার চুরি করে খেতুম। তারপর ওরাই এসে আমার খাবার দিয়ে যেত। এমনি করে কত বছর কেটে গেল। তারপর তুমি এলে। গৌরমোহন শুয়ে শুয়ে ভাবতে লাগলো, কি বিচিত্র এই জগৎ। বাজ পড়ে মানুষ অদৃশ্য হয়ে যায়, এটাও কি সম্ভব? গৌরমোহন বিজ্ঞান জানে না। হয়তো বিজ্ঞানী এর ব্যাখ্যা জানেন। যদি না জানেন তাতেই বা ক্ষতি কি? বিজ্ঞানীরা কি সকল বিশ্ব রহস্যের ব্যাখ্যা করেছেন? এই যে অদর্শনা যুবতী তার হাতে হাত রেখে বসে আছে, সে কি ব্যাখ্যার অপেক্ষা রাখে? গৌরমোহন একটা আকাঙ্ক্ষা ভরা নিঃশ্বাস ফেলে বলল, তোমাকে ভারী দেখতে ইচ্ছে করছে ছায়া। পরদিন সকালবেলা দেরিতে ঘুম ভাঙল। অনেক রাত পর্যন্ত তারা গল্প করেছে, ফুলশয্যার রাত্রে নতুন বরবধূর মতো। তবু কৌতূহল শেষ হয়নি, সঙ্গতৃষ্ণা মিটেনি। অবশেষে রাত শেষ হয় দেখে জোর করে ঘুমিয়েছিল। সকালে ছায়া গৌরমোহনের বুকের উপর হাত রেখে ডাকল, ওঠো, চা এনেছি। গৌরমোহন উঠে বসে শূন্যে অবস্থিত চায়ের পেয়ালা হাতে নিল। ঘুম ভরা গলায় বলল, তোমাকে ভারী দেখতে ইচ্ছে করছে ছায়া। ছায়া করুণ নিঃশ্বাস ফেলল। কি করে দেখবে? চায়ের পেয়ালায় চুমুক দিতেই গৌরমোহনের মাথায় একটা বুদ্ধি খেলে গেল। সে মুখ তুলে বলল, ছায়া, একটা কাজ করবে? কি? তুমি কাপড় জামা পরো, তাহলে তো খানিকটা দেখতে পাবো। কাপড় জামা পরার নামে ছায়ার কণ্ঠে একটু স্ত্রী সুলভ ঔৎসুক্য ফুটে উঠল। কাপড় জামা কোথায়? আমার বাক্সে ধুতি আর গেঞ্জি আছে, তাই
তাই পরো, শাড়ি ব্লাউজ তো নেই। ছায়া দ্বিধা ভরে বলল, আচ্ছা। গুরমোহন চায়ের পেয়ালা নিঃশেষ করে বলল, আমি এখনই আসছি বলে গোসলখানার দিকে চলে গেল। 10 মিনিট পরে ঘরে ফিরে এসে গুরমোহন চমকে উঠল। খাটের পাশে দাঁড়িয়ে আছে একটা প্রেত মূর্তি। হাত পা নেই, মাথা নেই, সাদা কাপড়ে ঢাকা একটা কবন্ধ। গুরমোহন সভয়ে বলে উঠল, ছায়া, খুলে ফেলো, শিগগিরই খুলে ফেলো, আমি দেখতে পারছি না, মনে হচ্ছে তুমি একটা পেতনি। সাথে সাথে ধুতি গেঞ্জি খুলে মাটিতে পড়ল। তারপর সারাদিন দুজনে অশান্ত মনে বাড়িময় ঘুরে বেড়ায়, কখনো নদীর ঘাটে গিয়ে দাঁড়ায়। গুরমোহন বলে, ছায়া, কি করে তোমাকে দেখতে পাবো, ভারী যে দেখতে ইচ্ছে করছে। ছায়া কাঁদো কাঁদো সুরে বলে, আমি কি করব? তোমাকে না দেখতে পেলে জীবনই বৃথা। আমারও, মানে বুঝেছি, আমি তোমাকে না দেখতে পেলে তোমার জীবনও বৃথা। হ্যাঁ। তাহলে এখন কি করা যায়? আমি যেন অন্ধ হয়ে গেছি, সব দেখতে পাচ্ছি, কেবল তোমাকে দেখতে পাচ্ছি না। বিজ্ঞানে আজকাল কত কি হচ্ছে, একটা অদৃশ্য মানুষকে জলজ্যান্ত করে দিতে পারে না, ছাই বিজ্ঞান। সেই দিন অপরাহ্নে গুরমোহন বিষণ্ণ মনে ছবি আঁকতে বসল। কাল ছবিটা অতি সামান্যই আঁকা হয়েছিল। একটা প্রাকৃতিক পরিবেশের আমেজ ফুটে উঠতে শুরু করেছিল মাত্র। গুরমোহন ভাবতে লাগলো, এই পরিবেশের মধ্যে ছায়ার একটা কল্পমূর্তি আঁকা যায় নাকি? কাপড় পরা অবস্থায় ছায়ার দেহের যে ইঙ্গিত সে পেয়েছে, সেটা কি সূত্র ধরে গোটা মানুষকে আঁকা যেতে পারে? অবশ্য মুখ চোখের গড়ন কাল্পনিক হবে। ছায়া, তোমার গায়ের রং কি রকম ছিল? ছায়া তার কাঁধে হাত রেখে বলল, ফর্সা। মা বলতেন দুধে আলতা। আর মুখ চোখ? তা কি করে বোঝাবো? আচ্ছা, দেখি, তুমি আমার সামনে দাঁড়াও। গুরমোহন আঙুলের স্পর্শে ছায়ার মুখ চোখ অনুভব করে দেখতে লাগলো। চোখ দুটি বেশ টানা টানা মনে হচ্ছে, নাকটি সরু, ঠোঁট দুটি ভারী নরম, আকারে একটু বড়। গুরমোহন বলল, তুমি আমার মডেল, দাঁড়িয়ে থাকো, তোমাকে ছুঁয়ে ছুঁয়ে আঁকবো। প্যালেটের উপর রং মিশিয়ে তুলিতে তুলিতে সে ক্যানভিসের দিকে ফিরছে, এমন সময় একটা চোখ ধাঁধানো আইডিয়া ক্ষণিকের জন্য তাকে বিমূঢ় করে দিল। তারপর সে চিৎকার করে উঠল, ছায়া, ছায়া, ছায়া! এই যে আমি। কাছে এসো। কই, তোমার মাথাটা দেখি। হ্যাঁ, এইবার চুপটি করে থাকো। এই বুদ্ধিটা এতক্ষণ মাথায় আসেনি। তোমার গায়েই তোমার ছবি আঁকবো, যেমন কাচের উপর ছবি আঁকে, বুঝেছো? বাঁ হাতে ছায়ার মাথা ধরে গুরমোহন ডান হাতে রং মাখা তুলি দিয়ে তার গালে স্পর্শ করল। গালের উপর পাকা ডালিমের রং লেগে রইল। গুরমোহনের ইচ্ছা হলো উঠে নৃত্য করে, কিন্তু ইচ্ছা দমন করে সে অতি যত্নে ছায়ার মুখে রং লাগাতে আরম্ভ করল। ধীরে ধীরে মুখখানি ফুটে উঠতে লাগল। ঠোঁটে একটু গোলাপি রং দিল, ভুরুতে কালো রং, কিন্তু চোখের মণিতে তো রং লাগানো যায় না। চোখ দুটি শূন্যই থেকে গেল। তবু মুখখানি চমৎকার, পান পাতার আকৃতি, একটু কৃশ। গুরমোহন বলল, ছায়া, কি সুন্দর তুমি! দাঁড়াও দাঁড়াও, চোখের ব্যবস্থা করছি। সে ছুটে গিয়ে পাশের ঘর থেকে নিজের ধোয়া কাচের চশমা এনে ছায়ার চোখে পরিয়ে দিল। ছায়ার মুখ প্রাণবন্ত হয়ে উঠল, রূপকথার রাজকন্যার মতো মুখ। ঘুমন্ত রাজকন্যার চোখে নিদালির অন্ধকার। ছায়া একটু হাসল। গৌরমোহনের শিল্পী মন আর শাসন মানল না। সে 2 হাত উপরে তুলে ছায়াকে ঘিরে নাচতে লাগল। ধিতাং ধিতাং বলে কে মাদলে তাল তোলে, কার আনন্দ উৎসবে আকাশ ভরে। তারপর নাটকীয় পরিস্থিতি। ধিতাং ধিতাং বলে গৌরমোহনের মাতৃদেবী শশীমুখী হঠাৎ ঘরে আসলেন। গৌরমোহনকে একটা দেহহীন মুন্ডের চারিপাশে নৃত্য করতে দেখে
একটা অনৈসর্গিক আর্তনাদ ছেড়ে অজ্ঞান হয়ে পড়লেন। তার পেছনে গৌরমোহনের বন্ধু মোহনলাল রোমাঞ্চিত কলেবরে ফ্যাল করে চেয়ে রইল। শশীমুখীর হঠাৎ আসাটা অনৈসর্গিক নয়। গৌরমোহন ফেরারি হবার পর তিনি প্রচণ্ড বেগে তদন্ত শুরু করে দিয়েছিলেন এবং অল্পকালের মধ্যে বুঝতে পারছিলেন যে মোহনলাল ষড়যন্ত্রে লিপ্ত আছে। তিনি তখন মোহনলালের গলা টিপে ধরেছিলেন। মোহনলাল বেশিক্ষণ এই কণ্ঠ নিষ্পেষণ সহ্য করতে পারেনি, সত্য কথা বলে ফেলেছিল। তখন শশীমুখী মোহনলালকে সঙ্গে নিয়ে গৌরমোহনকে ধরতে এসেছিলেন। গৌরমোহন বন্ধুকে ভর্ৎসনা করল না, বরং বলল, ভালোই হয়েছে। ছায়া ইতিমধ্যে নদীতে গিয়ে মুখের রং ধুয়ে আবার সম্পূর্ণ অদৃশ্য হয়ে গেছে। সে ভীতু মানুষ, এইসব গন্ডগোল দেখে ভয় পেয়েছে। শশীমুখীর জ্ঞান হলে তিনি ভয়ার্ত চোখে একবার চারদিকে দেখলেন, তারপর বাবাগো বলে ঊর্ধ্বশ্বাসে স্টেশনের দিকে রওনা করলেন। বাবাগো! তার গতিবেগ লক্ষ্য করবার লোক ছিল না, থাকলে এই দৃশ্য দেখে অবাক হয়ে যেত। পাকুড়তলায় দাঁড়িয়ে গৌরমোহন মোহনলালকে বলল, তুই মাকে নিয়ে ফিরে যা, শিগগিরই একটা পুরুত নিয়ে আসবি, দেরি করবি নে। আচ্ছা, তখন তোর বউকে ভালো করে দেখবো। আর একটা কথা, তুই তোর বাড়িটা আমাকে বিক্রি করে দে ভাই, এখানেই বউ নিয়ে থাকবো। বিক্রি করবো না, বাড়িটা তোর বিয়ের যৌতুক। আচ্ছা চললাম, কাল পরশুর মধ্যেই পুরুত নিয়ে ফিরবো। দই, সন্দেশ, মাছ, কোনের গয়না, বেনারসি সব নিয়ে আসবো। মোহনলাল চলে গেল। গৌরমোহন দাঁড়িয়ে হাত নাড়তে লাগলো। একটা বাহু এসে তার বাহুর সাথে জড়িয়ে গেল। গৌরমোহন সেই দিকে ফিরে বলল, চলো আর একবার, ভালো করে এখনো তোমায় দেখা হয়নি।